চ্যাপ্টার ১৫ মেলিসা হু টেক্স দ্য লং ভিউ। আর ক্লাউনের ফর্মুলার জন্য আমাকে দ্বিগুণ দাম দিতে হচ্ছে। আর এসবই হচ্ছে কারণ আমি প্রথমে একই কাজের জন্য দ্বিগুণ পুরস্কার চেয়েছিলাম। বাদ দাও, ক্লাউন পোষণের ফর্মুলা যে আমার কাছে আগে থেকেই আছে সে কথা বলার কোনো সুযোগই এখন আর আমার নেই। ক্লাইন একটা গভীর শ্বাস নিল, তারপর জোর করে একটু হেসে বলল, আশা করি পরীক্ষাটা আমি ভালোভাবেই পার হয়ে যেতে পারব। চাইনিজ গেট পাহারার কাজটা চালিয়ে যাওয়ার জন্য ডান স্মিথের সিদ্ধান্তে সে ভীষণ খুশি হয়েছিল। তার যে শুধু নজরদারি আর তদন্ত করার মতো পেশাদারি দক্ষতার অভাব ছিল তা নয়, হাতাহাতি লড়াইয়ের ক্ষেত্রেও তার অবস্থা বেশ শোচনীয় ছিল। গুলি ছোঁড়ার ব্যাপারে সাধারণ পুলিশদের তুলনায় তাকে মোটামুটি বেশ ভালোই বলা চলে। কিন্তু তার দলের বাকি সবাই হল বিয়ন্ডার, যাদের শারীরিক ক্ষমতা এমনিতেই অনেক বাড়ানো হয়েছে। তারা সবাই একেবারে নিখুঁত নিশানাবাজ না হলেও তার খুব কাছাকাছি পর্যায়ের ছিল। আর হাতাহাতি লড়াইয়ের কথা ধরলে ক্লাইন ছিল একেবারে নতুন একজন শিক্ষানবিশ। তার কাছে স্ল্যাম্বার চার্ম, রিপোজ চার্ম আর ড্রিম চার্ম থাকার পরও তাকে মূলত একজন সাপোর্ট ক্লাস বিয়ন্ডার হিসেবেই ধরা হতো। সাধারণ মানুষদের সামলানো তার জন্য বেশ সহজ হলেও লড়াইয়ে পারদর্শী কোনো বিয়ন্ডারের সামনে পড়লে সে চরম বিপদে পড়বে। যতক্ষণ না আমি সিকোয়েন্স ৮-এ পৌঁছাচ্ছি, কৌশলগত লড়াইয়ে দক্ষ হচ্ছি আর বেশ কয়েকটা জাদুমন্ত্র আয়ত্ত করছি, ততক্ষণ আমি একা শুধু সাধারণ অতিপ্রাকৃত মিশনগুলোই শেষ করতে পারব। আমি যদি কোনোভাবে সিল্ড আর্টিফ্যাক্ট ৩০৭৮২-এর শক্তি চুরি করে ফ্লেয়ারিং সান চার্ম তৈরি করতে পারি, তাহলে বিষয়টা আরও দারুণ হবে। তখন তুলনামূলক দুর্বল অবস্থানে থেকেও জেতাটা আমার জন্য একেবারেই অসম্ভব কিছু হবে না। ক্লাইন ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির দিকে ধীরে ধীরে হেঁটে যেতে যেতে খুব আশাবাদী হয়ে কথাগুলো ভাবল। পরদিন সকালে যখন সে তার ডিউটি শেষ করে চাইনিজ গেট থেকে বের হল, তখন পর্যন্ত নাইট হক রাহুড ইউজেনকে নজরে রেখে খুব দরকারি কোনো তথ্য জোগাড় করতে পারেনি। আপাতত তাদের সেই গুপ্তচরের ভেতরের তদন্তের ওপরই সব আশা ভরসা করে বসে থাকতে হচ্ছে। বাসায় ফিরে ক্লাইন চুপচাপ নিজের সকালের নাশতা শেষ করল। তারপর নিজের শোবার ঘরে গিয়ে একেবারে দুপুর পর্যন্ত ঘুমাল। স্বাভাবিকভাবেই তার ঘুম ভাঙল। সে হাত মুখ ধুয়ে ফ্রেশ হল। তারপর রান্না করা খাবারের দারুণ গন্ধ শুঁকতে শুঁকতে নিচতলায় নেমে এল। মেলিসা কি দুপুরের খাবার তৈরি করছে? ক্লাইন বসার ঘরে খবরের কাগজ পড়তে থাকা বেনসনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। বেনসন খবরের কাগজটা একটু নামিয়ে বলল, হ্যাঁ, আজকে তার একজন মেহমান এসেছে। আমি চেয়েছিলাম সে তার মেহমানের সাথে বসে গল্প করুক আর আমি দুপুরের রান্নাটা সেরে ফেলি। কিন্তু আমার রান্নার হাত নিয়ে তার কোনো ভরসাই নেই, উল্টো মেহমানকেও সে রান্নাঘরে নিয়ে গেছে। কি অদ্ভুত একটা ব্যাপার বলতো। বেনসন, তুমি তাহলে অবশেষে খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছ যে মেলিসা তোমার রান্নার হাতটাকে কতটা অপছন্দ করে। ক্লাইন নিজের হাসির ইচ্ছেটাকে কোনোরকমে চেপে রেখে একটা সিঙ্গেল সিটের সোফার দিকে এগিয়ে গেল। যেতে যেতে সে জিজ্ঞেস করল, মেলিসার মেহমান? হ্যাঁ, তোমার তো তাকে চেনার কথা। এলিজাবেথ সেলেনায়ের সেই ডিনার পার্টিতে যার সাথে আমাদের দেখা হয়েছিল। বেনসন একটু পেছনে হেলান দিয়ে খুব আয়েশ করে আবার তার খবরের কাগজটা পড়তে শুরু করল। শুধু যে ডিনার পার্টিতেই দেখা হয়েছিল তা তো নয়, সে যে সত্যিই আমাদের বাসায় বেড়াতে চলে আসবে। ক্লাইন একেবারে অবাক হয়ে রান্নাঘরের দিকে তাকাল। ঠিক তখনই মেলিসা হাতে কয়েকটা প্লেট নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এল। আর তার ঠিক পেছনেই এলিজাবেথ, যার পরনেও একটা অ্যাপ্রন জড়ানো ছিল। ক্লাইন, তুমি উঠে পড়েছ? আমি তো কেবলই ভাবছিলাম তোমাকে গিয়ে ডেকে তুলব। মেলিসা বেশ খুশি মনে প্লেটগুলো খাবার টেবিলের ওপর রাখতে রাখতে বলল, এই হচ্ছে এলিজাবেথ। তুমি তো ওকে চেনোই। হ্যালো ক্লাইন। এলিজাবেথের মিষ্টি চেহারায় দারুণ একটা হাসি ফুটে উঠল যখন সে ক্লাইনকে শুভেচ্ছা জানাল। ক্লাইনও খুব ভদ্রভাবে আর শান্ত স্বরে তার জবাব দিল। তাদের এই কুশল বিনিময়ের পর মেলিসা কয়েকবার চোখের পলক ফেলে বেশ গম্ভীর গলায় বলল, এলিজাবেথ একটু পর আমাদের সাথে ফ্যামিলি সার্ভেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশনে যাবে। ওদের বাসায় বেশ কয়েকজন কাজের মেয়ে রাখা হয়, তাই এই ব্যাপারে ওর ভালোই অভিজ্ঞতা আছে। ওর মতামতগুলো আমাদের বেশ কাজে আসতে পারে। আসলে একটা কাজের মেয়ে বেছে নেওয়ার জন্য আমরা আগে থেকেই কিছু শর্ত লিখে ফেলেছি। একটু শোনো তো, দেখো এর সাথে আরও কিছু যোগ করতে হবে কিনা। মেলিসা তার পরা অ্যাপ্রনটাতে হাত মুছে নিল। তারপর তার ঘরের পোশাকের পকেট থেকে একটা কাগজের টুকরো বের করল। সে কাগজটা খুলল এবং জোরে জোরে পড়তে শুরু করল। ১. সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ২. পরিশ্রমী আর দায়িত্বশীল হতে হবে। ৩. রান্নাবান্নায় খুব ভালো হতে হবে। ৪. শান্ত স্বভাবের হতে হবে, খুব বেশি চিল্লাচিল্লি করা যাবে না। ৫. খুব সাধারণ একটা পারিবারিক পটভূমি থাকতে হবে। ৬. দেখতে একেবারে সাধারণ হতে হবে। সে একটার পর একটা শর্ত পড়ে যাচ্ছিল। আর ক্লাইন এবং বেনসন দুজনেই একেবারে হতবাক হয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। তারা জীবনেও ভাবেনি যে একটা কাজের মেয়ে রাখাটা এত ঝামেলার কোনো ব্যাপার হতে পারে। মেলিসা, তুমি না কাজের মেয়ে রাখার একদম বিপক্ষে ছিলে? তার বোন যখন পড়া থামাল, তখন ক্লাইন নিজের অজান্তেই প্রশ্নটা করে বসল। মেলিসা ঠোঁট উল্টে খুব গম্ভীরভাবে মাথা নাড়ল।
হ্যাঁ, আমি বিপক্ষে ছিলাম, কিন্তু আমার বিরোধিতা যখন কোনো কাজেই এলো না, তখন ভাবলাম কাজটা তাহলে ঠিকঠাকভাবেই করা উচিত। আর কাজটা ভালোভাবে করতে হলে আমাদের খুব ভালো প্রস্তুতি থাকতে হবে। তোমার কি এর সাথে আরও কিছু যোগ করার আছে? না। ক্লাইন আর বেনসন দুজনেই একেবারে একসাথে মাথা নেড়ে উঠল, যা দেখে এলিজাবেথ খিলখিল করে হেসে ফেলল। দুপুরের খাবার শেষে তারা চারজন মিলে একটা ঘোড়ার গাড়িতে চড়ে শ্যাম্পেন স্ট্রিটে অবস্থিত টিঙ্গেন ফ্যামিলি সার্ভেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশনের উদ্দেশ্যে রওনা হল। এই জায়গাটা ক্লাইন তার আগের জীবনে দেখা গৃহকর্মী নিয়োগকারী সংস্থাগুলোর মতোই ছিল, তবে এটা কিছুটা দাতব্য সংস্থার মতোও কাজ করত। তারা বিভিন্ন কাজের মেয়েদের ব্যক্তিগত তথ্য আর তাদের কাজের শর্তগুলো লিখে রাখত, যাতে গ্রাহকরা খুব সহজেই নিজেদের পছন্দমতো কাউকে বেছে নিতে পারে। এর ফলে কাজের মেয়েদেরও কাজ পাওয়ার সুযোগ অনেক বেড়ে যেত। এই সংস্থাটার তহবিলের একটা অংশ আসত বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান থেকে, আর বাকি অংশটা আসত নিয়োগকর্তাদের দেওয়া পারিশ্রমিকের একটা নির্দিষ্ট অংশ থেকে। অ্যাসোসিয়েশনে ঢোকার সাথে সাথেই ক্লাইন আর তার সঙ্গীদের খুব উষ্ণভাবে স্বাগত জানানো হল। হালকা হলুদ রঙের কুঁচকানো একটা পোশাক পরা এক তরুণী তাদের এগিয়ে নিয়ে গিয়ে কয়েকটা সোফায় বসতে দিল। সে মিষ্টি করে হেসে জিজ্ঞেস করল, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? বেনসন, যাকে তার ভাই আর বোন মিলে ধাক্কা দিয়ে একটু সামনের দিকে ঠেলে দিয়েছিল, সে বলল, আমাদের একজন কাজের মেয়ে দরকার। আপনাদের কি কোনো বিশেষ শর্ত আছে? তরুণীটি যেন আগে থেকেই মুখস্থ করে রাখা একটা কথা বলে উঠল। বেনসন তার রান্নার হাত নিয়ে ভাইবোনের সেই চরম অবিশ্বাসের কথাগুলো মনে করে খুব আন্তরিকভাবেই বলল, রান্নাবান্নায় খুব ভালো হতে হবে। রান্নায় ভালো? তরুণীটি কপালে ভাঁজ ফেলে বলল, সত্যি কথা বলতে কি, কাজের মেয়েদের মধ্যে চমৎকার রাঁধুনি বলতে কেউই নেই। তার চেয়ে বরং আপনারা একজন শেফ কেন রাখছেন না? আপনাদের যদি কোনো নারী শেফের প্রয়োজন হয়, আমাদের অ্যাসোসিয়েশনে এমন বেশ কয়েকজন আছেন। কাজের মেয়েদের মধ্যে ভালো রান্না পারে এমন কেউ নেই। মেলিসার প্রাথমিক পরিকল্পনাটা একেবারে ভেস্তে যাওয়ায় সে কথা না বলে পারল না। তরুণীটি মাথা নেড়ে নিশ্চিত করে বলল, এই কাজের মেয়েরা হয় নিচু শ্রেণীর শ্রমিকদের মেয়ে, না হয় গ্রামের সাধারণ কোনো মেয়ে। রান্নাবান্না ভালোভাবে শেখার সুযোগ তাদের জীবনে খুব একটা আসে না। অ্যাসোসিয়েশন থেকে সাধারণ কিছু ট্রেনিং দেওয়ার পরও আমরা সর্বোচ্চ এতটুকুই নিশ্চয়তা দিতে পারি যে তাদের হাতের রান্না খেলে অন্তত মানুষের পেট খারাপ হবে না। মেলিসা একেবারে চুপ হয়ে গেল। সে অবশেষে বুঝতে পারল যে নিজের তৈরি করা পরিকল্পনার চেয়ে বাস্তবতা কতটা ভিন্ন হতে পারে। এটা সত্যিই দুঃখজনক। বেনসন একটু ভেবে নিজের কথাগুলো গুছিয়ে নিয়ে বলল, তাহলে আমরা হয়তো আমাদের শর্তটা একটু বদলাতে পারি। এমন একজন কাজের মেয়ে যার রান্না শেখার ইচ্ছা আছে এবং সে সেটা খুব দ্রুত শিখে নিতে পারবে, খারাপ না। বেনসন আসলেই খুব উপস্থিত বুদ্ধিসম্পন্ন। মাঝখান থেকে আমার আর কথা বলার কোনো দরকার নেই। ক্লাইন তার হাতের ছড়ি আর হ্যাটটা নিয়ে খুব আয়েশ করে একপাশে বসে রইল। কোনো সমস্যা নেই। রান্না শেখানোর সময় যে মেয়েগুলো খুব ভালো করেছিল আমরা তাদের একটা আলাদা তালিকা করে রেখেছি। তরুণীটি অত্যন্ত পেশাদারী একটা হাসি দিয়ে উত্তর দিল, এছাড়া আর কোনো শর্ত আছে কি? বেনসন তার দিকে তাকিয়ে থাকা মেলিসার জ্বলন্ত দৃষ্টিটা বেশ ভালোভাবেই টের পাচ্ছিল। সে একটা ঢোক গিলে নিজের পকেট থেকে সেই কাগজের টুকরোটা বের করল। তারপর সে শর্তগুলো এক এক করে পড়ে শোনাল। তরুণীটি একদম চুপচাপ সব শুনল এবং বেশ কিছুক্ষণ পর সে মুখ খুলল। আমি প্রথমে আমাদের রেকর্ডগুলো একটু চেক করে দেখি, তারপর আপনাদের শর্তের সাথে মিলে যায় এমন কয়েকজন কাজের মেয়ের নাম আমি প্রস্তাব করব। আপনাদের এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে না। আপনারা আপাতত 2 থেকে 4 জনকে বেছে নিতে পারেন। তারপর আমি তাদের প্রত্যেককে একদিন করে আপনাদের বাসায় নিয়ে যাব রান্না করে দেখানোর জন্য। তখন আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে কাকে কাজে রাখবেন। অবশ্য এর জন্য অ্যাসোসিয়েশনকে আপনাদের কিছু বাড়তি ফি দিতে হবে, আর রান্নার সব উপকরণ আপনাদের নিজেদেরই ব্যবস্থা করতে হবে। ঠিক আছে। বেনসন কাগজটা ভাঁজ করতে করতে খুব ভদ্রভাবে মাথা নাড়ল। তরুণীটি উঠে দাঁড়িয়ে অফিসের ভেতরের দিকে পা বাড়াল, কিন্তু মাত্র 2 কদম গিয়েই সে আবার ঘুরে দাঁড়াল। সে একটু হেসে বলল, আপনি কি আমাকে কাগজটা দিতে পারবেন? আমার ভয় হচ্ছে যে আমি হয়তো আপনাদের শর্তগুলোর কিছু কিছু ভুলে যেতে পারি। কোনো সমস্যা নেই। বেনসন নিজের হাসিটা আটকে রেখেই উত্তর দিল। বেশ কিছুক্ষণ পর সেই হালকা হলুদ পোশাক পরা তরুণীটি একগাদা নথিপত্র হাতে নিয়ে বেরিয়ে এল এবং সেগুলো বেনসনের দিকে বাড়িয়ে দিল। সেই তথ্যগুলোর মধ্যে প্রত্যেক কাজের মেয়ের আসল নাম, জন্ম তারিখ, পারিবারিক অবস্থা, চেহারার বর্ণনা, স্বাস্থ্যের অবস্থা, আগের কাজের অভিজ্ঞতা, স্বভাব চরিত্র, প্রত্যাশিত বেতন এবং আরও নানান খুঁটিনাটি তথ্য লেখা ছিল। বেনসন আর মেলিসা যখন গভীর মনোযোগ দিয়ে তথ্যগুলো পড়ছিল, সেই সুযোগে এলিজাবেথ ক্লাইনের একটু কাছে ঘেঁষে ফিসফিস করে জিজ্ঞেস করল, তোমার কি নিজের কোনো শর্ত নেই? হ্যাঁ আছে, কিন্তু এখানে দেওয়া তথ্যগুলো খুব একটা বিস্তারিত নয়। ক্লাইন খুব দায়সারাভাবে উত্তর দিল। এলিজাবেথের কৌতূহল যেন আরও বেড়ে গেল। তাহলে তুমি কিভাবে বেছে নিতে? ক্লাইন একটু হাসল,
তারপর তার বাম হাতের আস্তিনের নিচে লুকিয়ে রাখা পেন্ডুলামটার দিকে ইশারা করে বলল, আমি প্রত্যেক প্রার্থীর জন্য একটা করে বাক্য লিখে ডিভাইন করে দেখতাম যে কে আমাদের কাজের মেয়ে হিসেবে সবচেয়ে যোগ্য, আর এভাবেই আমি একটার পর একটা নাম বাদ দিয়ে দিতাম। এলিজাবেথ একেবারে হতবাক হয়ে গেল, আর প্রায় ২০ সেকেন্ড পর শূন্য দৃষ্টিতে সে মাথা নাড়ল। সবচেয়ে সহজ আর সবচেয়ে কার্যকর উপায়। আমি তো একেবারেই ভুলে গিয়েছিলাম যে তুমি একজন। সে তার কথা শেষ করতে পারল না, কারণ মেলিসা, যার নজর বেশ তীক্ষ্ণ ছিল, সে খেয়াল করেছিল যে ওরা ফিসফিস করে কথা বলছে, এবং সেদিকে তাকিয়েও ছিল। সে তার সবচেয়ে কাছের বান্ধবী আর নিজের ভাইয়ের দিকে তাকাল, তারপর এমন একটা ভঙ্গি করল যেন সে খুব গভীর কোনো চিন্তায় ডুবে গেছে। আরে বোন, উল্টাপাল্টা কিছু বুঝো না আবার। আমরা তো স্বাভাবিকভাবেই কথা বলছিলাম। ক্লাইন একটু কেশে গলাটা পরিষ্কার করে নিল, তারপর সেখান থেকে কিছু তথ্য হাতে তুলে নিয়ে খুব সাধারণভাবে চোখ বোলাতে লাগল। খুব তাড়াতাড়ি তারা ৩ জন প্রার্থীকে বেছে নিল। তারা সপ্তাহে ৪ সলি ৮ পেন্স থেকে শুরু করে ৫ সলি ২ পেন্স পর্যন্ত বেতন চাচ্ছিল। বেনসন কাজের মেয়েদের বেতনের ব্যাপারে কোনো দরদাম করল না। এর বদলে অ্যাসোসিয়েশনকে যে নির্দিষ্ট পরিমাণ টাকাটা দিতে হবে, সে শুধু সেটা নিয়েই কথা বলল। খুব বন্ধুসুলভ একটা দরদামের পর সে সফলভাবেই কাজের মেয়ের ২ সপ্তাহের বেতনের সমান ফি থেকে কমিয়ে ১ সপ্তাহের বেতনে নামিয়ে আনল। তবে কাজের মেয়েদের তাদের বাসায় নিয়ে গিয়ে রান্না করে দেখানোর জন্য যাতায়াত ভাড়া হিসেবে তাকে আরও ১ সলি খরচ দিতে হল। এরপর এলিজাবেথ তাদের ৩ জনের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, আর ২ ভাই আর ১ বোন মিলে একটা ঘোড়ার গাড়িতে চেপে ড্যাফোডিল স্ট্রিটের দিকে ফিরতি পথ ধরল। ফিরে আসার পুরোটা পথ জুড়ে মেলিসার সেই তীক্ষ্ণ আর অনুসন্ধিৎসু দৃষ্টির নিচে ক্লাইন ভীষণ অস্বস্তি বোধ করছিল। বাসায় পৌঁছানোর সাথে সাথেই সে সোজা দোতলায় নিজের ঘরে চলে গেল। ক্লাইন, অনেক চিন্তাভাবনার পর মেলিসা তাকে বেশ গম্ভীর গলায় ডাকল। সে বলল, তুমি যদি এলিজাবেথের সাথে আংটি বদল করতে চাও, তাহলে তোমাকে আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে। ওর বাবা একজন বড় আমদানি ব্যবসায়ী, আর ওর মা হলেন একজন ব্যারোনেটের মেয়ে। দাঁড়াও, আংটি বদল? এটা আবার কবে হল? ক্লাইন একেবারে বিভ্রান্ত হয়ে নিজের বোনের দিকে তাকাল। ওর চিন্তাভাবনা কত দূর পর্যন্ত পৌঁছাতে পারে।